সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি। শেখ মুজিবুর রহমান কেবল একটি নাম নয়, এক অনন্য ইতিহাস। যে ইতিহাস মিশে আছে দেশের ১৩০০ নদীর জলের ধারায়, মিশে আছে পাখির ঠোঁটে, মিশে আছে বাংলার সবুজময় প্রান্তরে। আজ আমরা মুজিব শতবর্ষে শত কবিতা এই আয়োজন সংসদ টেলিভিশনের এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায়। এই আয়োজনে আমরা কবিতা শুনব এবং শুনব বিজ্ঞজনের কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ। ধন্যবাদ। এবং আছেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য গোলাম সারোয়ার। আপনাদের সঙ্গে আমরা বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে অনুষ্ঠানের শুরুতে আমরা কয়েকটি কবিতা শুনে আসি, যে কবিতাগুলো বঙ্গবন্ধুকে নিবেদন করে রচনা করা হয়েছে এবং আবৃত্তি করছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা। তুমি নেই বলে সমস্ত আকাশ ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে আছে। চৈত্রের প্রচণ্ড দাবদাহে যখন গ্রাম জনপদ পড়তে থাকে, চরাচরে কোনো প্রাণ নেই মনে হয়। ব্যপ্ত নিখিলে শুধুই জড় ও মৃতের উত্থান। আমার আশার নামে আঁধারের প্রতিপক্ষে আমার নাম, এই বলে পল এলুয়ার নিরালোকে খুঁজছেন প্রথম আলোকে। তুমি নেই বলে চিতার ভেতর শুয়ে দেখি জ্বলন্ত নীলাকাশ। তুমি নেই বলে চন্দ্রালোককেও হিংস্র মনে হয় শূন্যতার ভেতর ব্যাঘ্রের তীব্র নখ আগুনের মতো ক্রূর সর্পনাশী। তুমি নেই বলে শস্যভূমিতে কীটের উৎপাত, রোমাঞ্চ ঝর্ণায় অশ্রুর আবর্ত আর কালের শিখরে তন্ময় পতাকা। তুমি নেই বলে আমার শিকড় মূলে কেউ আর জলসিঞ্চন করে না, কেবল শূন্য ডালপালায় অস্থির ক্রন্দন। তুমি নেই বলে দেশব্যাপী এক নায়কতন্ত্রের স্পর্ধিত তর্জনী। তুমি নেই বলে ক্ষিপ্র ঈগল চক্ষুটে খায় নীলাকাশ। নগ্ন সাপটে ছিন্নকর স্তব্ধতা। তুমি নেই বলে দীপ্ত সাগর তমসায় ডুবিয়েছে গর্জন। তুমি নেই বলে পাথরের আর্তনাদে মাটি চৌচির। তুমি নেই বলে স্বাধীন স্বদেশে অথই সন্ত্রাস। তুমি নেই বলে হিমকুয়াশার দিনে হঠাৎ কালবৈশাখী, ফলভার নত বৃক্ষ উদ্দাম ঝোড়ো হাওয়া। তুমি নেই বলে আমার আশার দিগন্তে বিদ্যুৎ ঘনঘটা। তুমি নেই বলে বিপন্ন মানুষ দুঃস্বপ্নের আঘাতে আঘাতে রচিছে এপিটাফ। তুমি নেই বলে দেশবাসী উল্লাসে পড়েছে রক্তিম কাফন। তুমি নেই বলে গাগঞ্জেও প্রেমের আকাল, কোথাও বহে না সুবাতাস ইদানিং গুমোট গরমে মাটি ও চৌচির। তুমি নেই বলে শস্যের প্রান্তরে মরকে উজাড়, আর মৃত্যুর স্তব্ধতায় যৌবন নির্ভার। মনে হয় পাতালেই বানিয়েছি নিরন্ন সংসার। তুমি নেই বলে প্রাত্যহিক জীবনে দুর্ভিক্ষের হাতছানি। তুমি নেই বলে আমার বিশ্ব নিঃস্ব রিক্ত। তাই কবিতার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে অমোঘ সংকট।
তুমি নেই বলে শব্দের সংসারে যুদ্ধের দামামা, তুমি নেই বলে ছন্দের ধমনীতে দুর্জন হিংস্রতা, তুমি নেই বলে হিংস্র পৃথিবী আগামী শতকের দিকে ধাবমান, তুমি নেই বলে দিক চক্রে উদাত্ত কারফিউ, সমস্ত প্রান্তরে জনপদ জুড়ে খাঁ খাঁ শূন্যতা, তুমি নেই বলে বজ্রগর্ভ আকাশেও সাপদের নিঃশ্বাস, তুমি নেই বলে সমাহিত সত্তায় লুই আরাগের কবিতা, তুমি নেই বলে কালের যাত্রায় পতনের ধ্বনি, তুমি নেই বলে রক্তকরবী ঘন কালো রঙে উজ্জ্বল, তুমি নেই বলে এই শতাব্দী যুদ্ধের মোড়কে আবৃত, তুমি নেই বলে প্রেম ও শান্তি অস্ত্রের ঝংকারে মহিয়ান, তুমি নেই বলে সব পারিজাত ঘাতকের কণ্ঠে বাহুতে শোভিত, তুমি নেই বলে নদীর জল শুষ্ক বাড়ন্ত মনে হয়, চরাচরে তাই ধুধু বালি আর ঝোড়ো হাওয়া, তুমি নেই বলে শস্যের মাঠে গোখরচন্দ্র বেড়া ওত পেতে বসে আছে, বলে আয় জবা সংকাশে রচি জীবনের তরঙ্গ কুসুম, তুমি নেই বলে আমার বর্তমান ভবিষ্যৎ রক্ত কুসুমে রঞ্জিত, দিনের তাপমাত্রা কিংবা রাত্রির স্নিগ্ধতাও যেন মহাশ্মশানের সহস্র বাঘিনী, তুমি নেই বলে পাথরের আকণ্ঠ বিস্ফারে পৃথিবীর দুই দ্রাঘিমাও রুদ্র নিষাদ, তুমি নেই বলে ডাহুকের ঠোঁটের ফেনায় নৈশব্দের পূর্ণতা, তুমি নেই বলে জায়মান দিনের গভীরে মহাশ্বেতার রাত্রির শুরু, তুমি নেই বলে মানুষের চোখের ভেতরে কি ভয়াবহ শূন্যতা, গভীর শূন্যতা, তুমি নেই বলে বিশ্ব বাংলায় অযুত গৌরব। লেক ঘেঁষা দক্ষিণমুখী সেই বাড়ি নতুন জন্মের আতুর ঘর হল। তারপর গৃহজনের গুচ্ছ মৃত্যু দর্শনের বেদনায় নিমগ্ন এক করুণ উপাখ্যান। লতা গুল্ম ঘেরা বাড়ির খোলা ছাদ ছুঁয়ে আকাশ থেকে নেমে আসা জলবতী মেঘ, উড়ে উড়ে ক্লান্ত পোষা কবুতর, অস্থির চড়ুই, ধবধবে বিড়াল ছানা, পূর্ণিমা রাতে নীল সাদা জ্যোৎস্নায় অযুত তারার ভ্রুকুটিতেও কি অবিচল গৃহী। তাকে ভালোবাসত আদিগন্ত শস্যভূম আর নদী, নওগাঁর চাষি, ধরলার মাঝি, হাতিয়ার জনদাস এবং আদমজির শ্রমিকের মতো তিনিও তাদের ভালোবেসেছেন আমৃত্যু। তিনিই তো উত্তম, যিনি পরের মধ্যে নিজেকে খুঁজেছেন। সেই গৃহী রবীন্দ্রনাথ ভালোবেসে বৃষ্টি ভেজা নিঝুম রাতে খোলা ছাদে হাঁটতেন একাকী। দু চোখে আঁধারের আলো, স্বপ্নরা সাঁতার কাটত। বুকের গহীনে যেন জেলবাসীর দিনে অশ্রু সজল গৃহিণীর। তিনিই তো উত্তম, যিনি পরের মধ্যে নিজেকে খুঁজেছেন। সেই গৃহী রবীন্দ্রনাথ ভালোবেসে বৃষ্টি ভেজা নিঝুম রাতে খোলা ছাদে হাঁটতেন একাকী। দু চোখে আধারের আলো, স্বপ্নরা সাঁতার কাটত। বুকের গহীনে যেন জেলবাসীর দিনে অশ্রু সজল গৃহিণীর প্রেরণা। সেই বাড়ি
অযুত লক্ষ পূর্ণিমায় ভিজে রৌদ্রের ঘ্রাণ মেখে নিজেকে করেছে বাতিঘর। সেই বাড়ির সদর দরজায় সমবেত মুখেরা পরস্পর বলে, এখানেই থাকতেন আমাদের লোক, এখানেই থাকতেন আমাদের লোক, এখানেই থাকতেন আমাদের লোক। মুজিব ছাড়া বাংলা বলো কেমন করে মানতে পারি? একটা জাতির একটা মুজিব কোত্থেকে আর আনতে পারি? মুজিব ছাড়া বাংলা আমার ছেঁড়া খোঁড়া পালের নাও, মুজিব ছাড়া বাংলা আমার দুঃখ ভরা সবুজ গাঁও। মুজিব ছাড়া বাংলা আমার মিথ্যা ভরা ইতিহাস, মুজিব ছাড়া বাংলা আমার শুধুই যেন দীর্ঘশ্বাস। তারপর এই বাংলাদেশের জীবন গতি থাকছে সচল, শেখ মুজিবের স্বপ্ন মাখা এদেশ আমার হয়নি অচল। কারণ হলো শেখ মুজিবের নামে সাহস, নামেই মায়া, আদর্শেরই পথে মুজিব বাংলাদেশের শীতল ছায়া। শেখ মুজিবুর জাতির জনক, যারা মেনে নিতে চাইনে তারা তাকে ফের অপমান করি নতুন পতাকা আইনে। সিংহ মুকুট শোভিত ইঁদুর এখন সময় বৈরী, যাহারা তাকে অপমান করে তাহারা কিসের তৈরি? তাহাদের প্রিয় নিশান একদা ছিল চান তারা খচিত, মুজিবের গুণে বাঙালির খুনে নতুন পতাকা রচিত। এই পতাকার রচয়িতা কভু ইতিহাস থেকে গত হয়, পতাকা সে কথা স্মরণ রাখিয়া প্রত্যহ যেন নত হয়। বিকারগ্রস্ত স্বীকার করে না ধ্রুব সত্যকে অন্ধ, যুগ যুগ ধরে অন্ধ থেকেছে প্রলয় থাকেনি বন্ধ। তমসা ঘনায় গাঢ়ত মিশ্র ঢেকে দেয় দীপ্তি, মহানায়কের স্মৃতি মুছে দিতে অর্বাচীনের তৃপ্তি। সবুজ জমিনে লাল সূর্যটা আজকে শকুন শাসিত, অব্র ভেদিয়া পুনরায় সেই প্রিয় মুখ উদ্ভাসিত। শেখ মুজিবুর রহমান তুমি অমিত শক্তি, অমিত তুমি শ্রেষ্ঠ, তোমার স্মৃতিতে পতাকা অর্ধনমিত। শোক বহি আজ খুলে রাখা আছে কোটি বাঙালির বক্ষে, স্বাক্ষর তার দৃশ্যমান্ত হয় না মামুলি চক্ষে। শোক গাঁথা লেখা বাঙালির বুকে রক্ত ছত্রে ছত্রে, বৃক্ষ লিখেছে শোকের বারতা তাহার ছিন্ন পত্রে। আকাশ লিখেছে শোকের কবিতা তাই যে মেঘাচ্ছন্ন, পুষ্প পাখি মর্সিয়া গায় শুধু তোমারই জন্য। সমুদ্র আজ উঠেছে ফুঁসিয়া ওই শোনো তারই গর্জন, তুমি বাংলার, বাংলা তোমার জীবনের সেরা অর্জন। কান পেতে শোনো এই বাংলার মাটি বায়ু নদী সরোবর, জপিতেছে নাম করিয়া প্রণাম মুজিবুর, আহা মুজিবুর, মুজিবুর আহা মুজিবুর, মুজিবুর আহা মুজিবুর। একজন মানুষ হিসাবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসাবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে বঙ্গবন্ধুর যে উক্তি তিনি ডায়েরিতে লিখেছিলেন, এই উক্তিকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? ধন্যবাদ। আসলে বঙ্গবন্ধুর সারা জীবনের যে শক্তি, আমি বলবো এটা শক্তি, বা আমরা আরও যদি বলি ব্যবসায়িক ভাষায় যে পুঁজি,
সেই পুঁজি শুধুই ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এবং এই ভালোবাসা দিয়েই তিনি এত বড় হয়েছেন। যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, বিদেশি সাংবাদিকরা, তিনি বলেছেন যে আপনার সবচেয়ে মানে ভালো দিক কি, যে আমি বাংলার মানুষকে ভালোবাসি। তা আপনার সবচেয়ে ত্রুটি কি মনে করেন? আমি বাংলার মানুষকে তারা আমাকে ভালোবাসে বা আমি বাংলার মানুষকে বেশি ভালোবাসি। এই যে ভালোবাসা, আমি এখন অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজ নামচা এবং আমার দেখা নয়া চীন, 3টে বইয়ের মধ্যে দরিদ্র অসহায় মানুষ যারা কুমিল্লায় ধান কাটতে গিয়ে ধান রেখে কুমিল্লা থেকে সিলেটেরা ধান কাটতে যেত এবং ঢাকা এবং ফরিদপুরের মানুষটা খুলনা এবং বরিশালে ধান কাটতে যেত। তো এদের বলা হতো দাওয়াল। তারা ধান কেটে আসার সময় নৌকা নিয়ে যেত বা আসার সময় তারা ধানের একটা অংশ পেত। কিন্তু এখানে খাদ্যাভাব দেখা দেওয়ায় পূর্ব পাকিস্তান সরকার কর্ডন প্রথা করে যে এক খাদ্যদ্রব্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে না। কিন্তু এই খবর বঙ্গবন্ধু পেলেন গোপালগঞ্জ থেকে, যে খবর পেয়ে আমি আর স্থির থাকতে পারলাম না, এই দাওয়ালদের রক্ষার জন্য তিনি চলে গেলেন এবং বক্তৃতা, প্রতিবাদ, ডিসির কাছে যাওয়া, চিঠি লেখা, এগুলো করতে থাকলেন। শেষ পর্যন্ত সফল হন নাই। আর একটা মজার ঘটনা হলো, একবার এই বরিশাল থেকে ধান নিয়ে এরা পাকিস্তান জিন্দাবাদ বলে নৌকা ছেড়ে দিয়ে ধান নিয়ে আসছে। আসার পরে পুলিশ ধরে একটা জায়গায় ধানের স্তূপ করেছে। স্তূপ করার পরে তো সেই ধান তো নিয়ে যাবে সরকার জোর করে, কিন্তু রাতে এত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে সব ধান ভেসে গেছে, সরকার এই ধান নিতে পারেনি। বঙ্গবন্ধু সেই কথাটাও লিখেছেন তার আত্মজীবনীর মধ্যে। সুতরাং বাংলার মানুষকে ভালোবাসা, বাংলার খাবারকে ভালোবাসা, নদীকে ভালোবাসা, পানির দেশের মানুষ আমরা। ইয়েতে আমার দেখানো হয় চীনে সবাই গেছে যে তুমি একমাত্র ওনার নৌকা আগে চলে গেছে, উনি ভালো চালাইতে পারেন, তারপর হাল ধরতে পারেন, আমি তো ভালো হালিয়া, তা হাল ধরতে পারেন, এটা আগে চলে গেছে। তখন সবাই জিজ্ঞেস করেছে যে ব্যাপার কি, এই লোকটা কোত্থেকে আসছে, এইভাবে সবাইকে ছাড়িয়ে চলে গেল। তখন বলে আমরা পানির দেশের মানুষ, 6 মাস পানির মধ্যে থাকি আর 6 মাস পানি ছাড়া থাকি। এই যে পানির প্রতিও তার ভালোবাসা। পুলিশ তাকে বলছে যে আপনি চিন্তা হবে, গলা ধাক্কা দিয়ে বের করে দিলেও যাব না, মানে পালিয়ে যাব না রাজবন্দী হিসেবে, আপনারা নিশ্চিন্তে ঘুমান। মানে তাদের ঘুমের কষ্ট হচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে নৌকা দিয়া, আপনারা ঘুমান গ্রেপ্তার হওয়ার পরে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের গান। তিনি 56-এ অর্থাৎ 56 সালে কিন্তু এটা ঠিক করেছিলেন। সঞ্জিদা খাতুনের এই স্মৃতিকথার মধ্যে আছে যে তুই এই গানটা গা, হ্যাঁ এই গানটা ভালো লাগে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কোথায় 56 আর কোথায় 71 সাল, সেখানে তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত করলেন এইটাকে। সুতরাং বঙ্গবন্ধুর জীবনের সমস্ত শক্তির উৎস হচ্ছে মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, এবং মানুষ বলতে হবে দরিদ্র মানুষকে। আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। পৃথিবী আজ 2 ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। সুতরাং শোষিত, দরিদ্র, অসহায়, দুঃখী মানুষের সংখ্যা বেশি। তারপরে মনে করেন আত্মজীবনীর মধ্যে এমন আছে, বিহারের মুঙ্গেরে বর্ধমানে দাঙ্গার সময় বঙ্গবন্ধু ছুটে গেছেন। তারপরে কলকাতা দাঙ্গার সময় তার সামনে মানুষ হত্যা করা হয়েছে। তিনি যে কোনো সময় তার জীবন চলে যেতে পারত, কিন্তু হিন্দু লোকদের নিয়ে এক জায়গায় রাখছেন, মুসলমানদের নিয়ে এক জায়গায় রাখছেন। এই দাঙ্গার মধ্যে ইসলামিয়া কলেজের ছাত্ররা বা লেডি ব্রাবন কলেজের মেয়েরা, আমাদের বাংলাদেশে যারা ছিল তারা, তখন তো ব্রিটিশ পিরিয়ড, তখন নিয়ে আসে 1943-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষের সময় কিভাবে কাজ করেছেন এবং নিজে ঠেলাগাড়ি করে, মানে এখন চাল নিয়ে জোগাড় করা হয়েছে, চাল নিয়ে যেতে হবে বেকার হোস্টেলে, ইলিয়াট হোস্টেলে, তারপরে আরও কয়েকটা জায়গায়। তখন চাল নেওয়ার পরে বলতেছে, আরে মহিউদ্দিন তো তাল পাতার ছিপাই, সুতরাং আমি ধর বলে ঠেলা, গাড়ি পাওয়া যায় না, তো ঠেলাতে চাল তুলে নিজে ঠেলে নিয়ে যাচ্ছে মানুষের কাছে। মানুষের খাবার নাই, তো ইলিয়াট হোস্টেলে, বেকার হোস্টেলে চাল পৌঁছে দিচ্ছেন। এর চেয়ে আর মানুষের কি ভালোবাসা থাকতে পারে? দরিদ্র, অসহায় সমস্ত মানুষের প্রতি কিন্তু তার এই ভালোবাসাই তার হলো প্রধান শক্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানুষ মুক্ত হয়েছে, আমরা কথা বলছি বাংলাদেশের নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর ভালোবাসার শক্তিতে বলিয়ান হয়ে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সামাদ আপনাকে। আপনি অত্যন্ত সুন্দরভাবে
অনেক উদাহরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর মানুষের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাকে ব্যাখ্যা করেছেন, আমাদের দর্শক শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও এর মধ্য দিয়ে জানলেন যে বঙ্গবন্ধু কতভাবে, কত নিবিড়ভাবে, কত আপনভাবে বাংলার মানুষকে ভালোবেসেছিলেন। এবং 1947 সালের দেশভাগের পরেই তিনি ভেবেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ স্বাধীন করতে হবে। এজন্য সেই যে ডক্টর মোহাম্মদ সামাদ বললেন যে 1956 সালে তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির কথা ভেবেছিলেন এবং সেটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরে আমরা পেয়েছি তার মাধ্যমে। আমি এবারে আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ার, আপনাকেও একই কথা জিজ্ঞেস করতে চাই একটু ভিন্নভাবে, যে আপনি বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন, অত্যন্ত নিবিড়ভাবে পাঠ করেন, মনে মনে পাঠ করেন, আবার দর্শক শ্রোতার জন্য উচ্চকণ্ঠেও পাঠ করেন। কবিতার মধ্যে বঙ্গবন্ধুর মানব প্রেম কতভাবে উঠে এসেছে, আপনি কিভাবে সেটাকে অনুভব করেন? এক বিশাল ব্যাপার। আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সঙ্গে প্রিয় কবি সামাদ ভাই আছেন, সেই সূত্র ধরেই আমি বলতে চাই যে ভালোবাসাময় মানুষটি, সামাদ ভাইয়ের একটি কবিতাই আছে, এই বাংলা মুজিবময়। ওখানে সেই গ্রাম থেকে আরম্ভ করে জীবনটাকে তুলে ধরেছেন। কিন্তু মানুষটার জীবন কতটুকু, 55 বছরের একটা জীবন, সেই জীবন মধ্যে এতটা বিরাট কিছু, একে তো কলমে ধরা যাবে না। কাসিল হকের একটি কবিতা আছে যে কবিতায় ধরা যায় না, শব্দে তাকে ধরা যায় না। তো শব্দ নিয়ে যারা কারবার করে তারা ধরতে পারছে না। আমরা আবৃত্তি শিল্পী যখন পাঠ করি, আবৃত্তি করি, তখন যখনই এই বঙ্গবন্ধুর নাম কিংবা তার কথা কিংবা তার কাজ জড়িত শব্দ বাক্যগুলো আসে, একটা শিহরণ তৈরি হয় শরীরে। এই শিহরণ তিনি বড় রাজনীতিবিদ আমার মনে হয় না এই কারণে হচ্ছে, তার নাম খোদাই করা আছে মনে হয় না এই কারণে আছে, কি এক জীবন্ত একটা রূপ ফুটে উঠে আমাদের মধ্যে, সেইখানে একটা শিহরণ তৈরি হয়। আমি এই যে সামান্য সামান্য কথাগুলো বললেন, যে বেকার হোস্টেলের একটা ঘটনা উদাহরণ দিই, যে তার পরিচিত সৈয়দ আলী ইমাম, তিনি বাংলাদেশে এলেন, তার দাদার বাড়ি বাগেরহাটে যাবেন, স্টিমারে দেখা হলো শেখ মুজিবের সঙ্গে। আগেও চিনতেন কিন্তু অত ঘনিষ্ঠতা ছিল না। হ্যাঁ, কথা হলো, গল্প হলো। ঘাটে এলো যখন, চাঁদপুর ঘাট এলো, চলেন দুজনে যে খেয়ে আসি। খেয়ে ভাত মাছ তরকারি খেলেন। খেয়ে দিয়ে উনি বলছেন যে মানে ইমাম সৈয়দ আলী ইমাম একটু দ্রুত বিলটা দিতে যাবেন, ঠাস করে কাঁধের মধ্যে একটা চর, দাঁড়ান। বঙ্গবন্ধু মানে এমনভাবে মানুষকে কাছে চলে যেতেন, এমনভাবে তার হৃদয়ের কাছাকাছি চলে যেতেন, এটি কিন্তু মানে অসম্ভব একটা পথ তিনি আবিষ্কার করেছেন সেই ভেতরে ভেতরে। এখন কবি লিখছেন যে 6টা দশক কেটে গেল, তিনি বা কোথায়, 2.5 টাকার ঋণ শুধুই রয়ে যায়। বিলটা হয়েছে 2.5 টাকা। তো বেকার হোস্টেলে যখন ছিলেন, ইসলামিয়া কলেজে যখন পড়েছেন, তখন আমাদের সামাদ ভাই বললেন, তো এই উনি যেটা বললেন যে মন্বন্তরের সময়, বয়স কত, 23 বছর, তখন থেকে তিনি আরম্ভ করেছেন হৃদয়টা। আমি আরেকটা ঘটনা, প্রচুর ঘটনা আছে। উনি দেশে ফিরছেন, হঠাৎ করে গাড়ি থামাতে বললেন, এই থামাও, এখানে একটা চায়ের দোকান ছিল। হ্যাঁ ছিল। কোথায়? চা বিক্রি করতো যে রাস্তার ধারে। যে ডাকো ডাকো ডাকো। চলে আসলো, তাকে জড়িয়ে ধরলো, যে তুমি আমার কাছে অনেক টাকা পাও, অনেক টাকা পাও, এই নাও, তোমাকে আমি এই কয়েকশো টাকা দিলাম, রাখো এটা। তো আমি টাকা পাই মানে, তুমি অনেক টাকা পাও, কতদিন তোমার এখানে চা খেয়েছি। মানে এই যে যেখানে যাচ্ছেন সেখানে আপন করে নিচ্ছেন, এইটা যখন কাব্যে আসে, কবিতায় আসে, তখন সেই পাঠক, সেই আবৃত্তি শিল্পী করতে গেলে তার তো বুকটা কেঁপে উঠবেই, তিনি তো শিহরিত হবেনই যদি তিনি অন্তর থেকে অনুভব করেন। তো আমিও তাই মনে করি যে বঙ্গবন্ধু তেজোদীপ্ত শুধু মানুষ নন, তিনি তার ভেতরে প্রবেশ করলে বোঝা যায় যে আপাদমস্তক একটা মানে বিবেকবান, বিশাল বিবেকবান একজন মানুষ। যখনই কোনো কারো বিপদ দেখেন ঝাঁপিয়ে পড়েন, নিজের কাঁধে কি হবে সেটা ভাবেন না, নিজের কি হবে এটা ভাবেন না, কখনোই ভেবে আমার মনে হয় না উনি দেখেন কি হবে না হবে। না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কত কিছু করেছেন। ভাষা আন্দোলনে তাকে পুড়ে দিল জেলে, জেলে থাকলেন, জেলে থেকে উনি খবর নিচ্ছেন।
এবং এমন হলো যে 21-22 তারিখে ওই যে সেন্ট্রিগুলো যে আগে কথাবার্তা বলতো, সে কথাবার্তা সামনে আর বলছে না, মানে যাতে উনি খবর না পান, এরকম একটা অবস্থা হয়েছে। তারপরে এই যে আগরতলা মামলায় কি হলো, গেটে বের করলো, আবার ধরলো, কিন্তু কি হলো? কিছুই হলো না, কিছুই করতে পারলো না। কারণ বিশাল একটা মানুষ, বিরাট মাপের একটি মানুষ, এই মানুষটি যখনই কবিতায় আসবে, কাব্যে আসবে, নাটকে আসবে, আমাদের কাব্য নাটক প্রচুর লিখেছেন সৈয়দ শামসুল হক, হ্যাঁ, এবং সৈয়দ শামসুল হক যে আমার পরিচয় লিখেছেন, এইরকম বহুজনের বহু কবিতা, হাজার কবিতা আছে, কিন্তু কোনোটাই না পড়ে রাখবার মতো কবিতা নয়। কারণ কোনো না কোনো বিষয় ওখান থেকে উঠে আসে। এই যে অসমাপ্ত আত্মজীবনী, কি অপূর্ব একটা জিনিস। আমার সৌভাগ্য আছে যে আমি রেডিও শুনি, প্রতিদিন সকালবেলা আমি রেডিও শুনি, এবং বাংলাদেশ বেতার একটি কাজ করছে সেই মার্চের বহু আগে থেকে, এই বছরের শুরু থেকেই প্রতিদিন কিছু কিছু পাঠ করে শোনায়, আর আমিও হাঁটতে হাঁটতে প্রতিদিনই শুনি। শুধু আমার কাছে এখন মানে অভিভূত শুধু নয়, মানে সে একটা প্রতি পদক্ষেপে মনে হচ্ছে শিহরণ জাগে, এবং আবৃত্তি করে আমরা একটা পথ পাই, সততার পথ, আদর্শের পথ। উনি যখন বলেন যে সৎ হও, উনি যখন বলেন মানুষ হও, এই কথাগুলো কিন্তু অনেক রাজনীতিবিদ এড়িয়ে যান শব্দগুলো। কেন এড়িয়ে যান আমি বলতে চাই না, কিন্তু এড়িয়ে যান। তিনি কিন্তু এড়িয়ে যান না, তিনি পরিষ্কার করে বলেন। তিনি যখন 72-এ বাংলাদেশে ঢুকলেন, তিনি বলেন যে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের কাজ হলো মানুষের সেবা করা। 10ই জানুয়ারি যখন বাংলাদেশে প্রবেশ করলেন, তখন এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, আপনার সবচেয়ে আনন্দের সুখবরে ভালো লেগেছে কোন খবর পেয়ে, কোন জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটি কোনটি? তিনি বলছেন, যখন আমি শুনলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো এই যে, অর্থাৎ উনি একেবারে ভেতরকার মানুষ। ভাষণটা 7ই মার্চের ভাষণটা শুনলে আমরা আবৃত্তি শিল্পীরা মনে করি পুরোটাই একটি শব্দ ওখানে ফেলবার নয়, এবং কি করে তিনি অঞ্চলের শব্দ, কি করে তিনি শব্দগুলোকে বসিয়েছেন। আমার কি মনে হয়, আমি খুব ছোট্ট মানুষ, কোনো লেখক এইরকম সাজিয়ে, এইরকম দোতনা তৈরি করা, এরকম ছন্দ তৈরি করা, একের পর এক শব্দ বলে যাওয়া, একের পর নির্দেশনা দিয়ে যাওয়া, এটা কোন কাব্যে আছে? এবং সেটা খুব অসাধারণ যে উনি ওখানে বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে খবর পেলেন যে বেতারে তার ভাষণটি প্রচার করতে দেওয়া হচ্ছে না, এবং সেই বক্তৃতার মাঝখানে তিনি বলে দিলেন যে রেডিও টেলিভিশনের কর্মচারীরা বেতারে যাবেন না, টেলিভিশনে যাবেন না, যদি আমাদের কথা তারা না শোনে। মানে কতটা সৃষ্টিশীল না হলে এটা মানে সম্ভব হয় না। ফলে আমি বলতে চাই যে কাব্যে, সাহিত্যে 1000 বছর তিনি বাঁচবেন, শুধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নন, তিনি আরও 1000 বছর বাঁচবেন, এবং প্রজন্ম থেকে প্রজন্ম তাকে যে মানুষ, যে বাঙালি উপলব্ধি করবে, সে মানুষ সত্যিকার অর্থে একটা আদর্শের পথ পাবে। অনেক ধন্যবাদ গোলাম সরোয়ার আপনাকে। আপনার কাছ থেকে আমরা আরও সমৃদ্ধ হলাম, আমাদের প্রিয় দর্শক শ্রোতারাও সমৃদ্ধ হলো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও আমাদের এই গুণী দুজনের কাছ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে, তার জীবন এবং কর্ম সম্পর্কে, তার ভাবনা সম্পর্কে শুনব। আমরা আরও কয়েকটি কবিতা শুনে আসি আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীদের উচ্চারণে। এই বাংলার আকাশ বাতাস, সাগর গিরি ও নদী, ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি। ফেরিতে এখনো মানব হৃদয়ে তোমার আসন পাতা, এখনো মানুষ সরিছে তোমারে, মাতা পিতা বোন ভ্রাতা। যত অসহায় অক্ষমার উপেক্ষিত সব, করুণ নয়নে হেরিছে দেশে বিলাসের উৎসব। শূন্য উদরে সুরম্য পথে চলিতে চলিতে তারা, ভাবিছে তোমার এদেশে আবার আসিয়া বসিল কারা। তোমার জীবন যৌবন ভরি সুদীর্ঘ কারাবাস, মুক্ত করিল স্বাধীন করিল মুক্তির নিঃশ্বাস। তেজিয়া মানুষ বাংলার মাটি, বাংলার বাতাসে তোমারই দেওয়া মুক্তির বাণী, জীবনের আশ্বাসে গাহিয়া উঠিল গান। তোমার বিহনে ব্যাহত হয়েছে লক্ষ মানব প্রাণ। বাংলার গান, বাংলার ধান, বাংলার খাদ্য কণা, লুট হয়ে যায় বিনিময়ে তার আসিছে নকুল সোনা।
জাহাজ আসিছে, আসে সম্বার যত মেকি ঝলমল, সোনা চলে যায় সাগরের পারে। আবার মৃদুদল বাংলার বুকে হানা দিয়ে আসে, তোমাজ বজ্র স্বরে। যে মুশিকেরা লুকায়ে ছিল অন্ধ গুহার ঘরে, তারা আসে আজ তোমার আওয়াজ ধনিবে না আর বার। যত বেঈমান এই বাংলারে করেছিল সারখার, দিবস রাতে দস্যুর দল হানা দিয়ে ঘরে ঘরে। নিত্যই দেখি এখানে সেখানে মৃতদেহ আছে পড়ে। তোমার শুনিতে রাঙানো এ মাটি কাঁদিতেছে নিরবধি, তাই তো তোমারে ডাকে বাংলার কানুন। গিরিও নদী, গিরিও নদী, তাই তো তোমারে ডাকে বাংলার কানুন। গিরিও নদী, গিরিও নদী। আমাদের জন্মভূমি যেরকম ছিল একদিন, যে চিত্রে চিহ্নিত ছিল বাংলার বিস্তীর্ণ অঞ্চল, নদী, বন, এখন ভিন্ন রূপে মাথা তুলে দাঁড়িয়েছে আমার স্বদেশ। মাথা থেকে পা অবধি সবখানে নতুনের চিহ্ন বহমান। বাঙালিরা একদিন ঘুরে দাঁড়িয়েছে, বাঙালিরা একদিন ঘুরে দাঁড়িয়েছে। 24 বছর ছিল বঞ্চনার নিরীহ শিকার। মায়ের মুখের বুলি মুছে দিতে শোষকের দল তৎপর ছিল। এতকাল যেন পেষণের জাঁতাকলে ঘূর্ণমান আমার সময়। বাঙালিরা একদিন ঘুরে দাঁড়িয়েছে, বাঙালিরা একদিন ঘুরে দাঁড়িয়েছে। বাঙালিরা পেয়ে গেছে আপন নিশানা। হাতে হাতে 6 দফা মুক্তি সনদ পেয়ে গেছে আগুনের লাল হাতের কবজিতে বেঁধে দাঁড়াবার মতন সাহস। বাঙালিরা একদিন ঘুরে দাঁড়িয়েছে। 7ই মার্চ 71 রেসকোর্স থমকে দাঁড়ায়। সবুজ উদ্যান বৃক্ষরাজি হাজারো পক্ষীকুল কান পেতে শোনে বঙ্গবন্ধুর তর্জনীর ভাষা। দিশাহীন ভাষাহীন লক্ষ জনতা শোনে বজ্র কণ্ঠধ্বনি বাঙালির মুক্তির গান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাগরণী বার্তা হয়ে সেই সুর মুহূর্তে ধ্বনিত দিকে দিকে। অস্তগামী সূর্যের লাল ছিল আকাশে ছড়ানো। টকটকে সেই লাল ঠোঁটে নিয়ে ঝাঁক ঝাঁক টিয়া ছুটে গিয়েছিল 10 দিকে। আহারে কি দৃশ্য তখন! বাংলার আকাশ যেন লালে লাল, সবুজে সবুজ। বাংলার আকাশ যেন লালে লাল, সবুজে সবুজ। সেদিনের সেই লাল সবুজ এখন আমাদের পতাকার রং। সেদিনের সেই লাল সবুজ এখন আমাদের পতাকার রং। রেসকোর্স থেকে হঠাৎ উঠেছে সাগর। গণজোয়ারের স্রোতে 7.5 কোটি বাঙালি এখন জাগ্রত ঢেউ। গতি কে রুখবে? অশান্ত ঢেউ মাতিয়া ছুটিয়া চলেছে মুক্তি পাগল ছন্দে। তেতুলিয়া থেকে টেকনাফ এক, এখন ঐক্যবদ্ধ তুমুল ঢেউ। কখনো দেখেছে কেউ? সেই সমুদ্রে ভাসছে জাতির স্বপ্ন জাহাজ। উঠেছে ঝড়ে তাণ্ডব লীলা, দূরে জলে বাতিঘর। সতর্ক চোখ মহান নাবিক জাগ্রত মুজিবুর। দূর বাতিঘর লক্ষ্যের পানে জাহাজ চলেছে ভেসে। সাদা গাংচিল মাছ তুলে এসে শান্তির মতো ডানা মেলে আছে জেগে। এমন দৃশ্য কেউ কি দেখেছে কখনো? দূরে কি কাছে? এসেছে নতুন দৃশ্যাবলিতে সাজানো নতুন দিন। ডেকেছে তোমায় তরঙ্গ প্রায় ক্ষুব্ধ জন্মভূমি। হে যুবক, তুমি উঠে পড়ো। হে যুবক, তুমি উঠে পড়ো এই যুদ্ধ জাহাজে। জননী স্বদেশ প্রতীক্ষারত। তুমি
জননীর শোধ কর ঋণ। মুজিব মুজিব আকাশের নীল কালো মেঘে ঢেকে যায়, মুজিবের খুনে আকাশটা লাল আজও প্রতি সন্ধ্যায়। মুজিব ছিল তো মুজিব কোথায়, ভাঙে পার পদ্মায়, ধানের সবুজে মুজিবের ঢেউ বাংলায় বহে যায়। মুজিব এখনো ডাক দিয়ে যায় প্রতি জয় বাংলায়, মুজিবের ধ্বনি বিজয়ের ধ্বনি ইতিহাস পৃষ্ঠায়। মুজিব মুজিব ডাক ভেঙে ওঠে ঘনসুর দোতারার, মুজিব মুজিব জেগে ওঠে ভোর রাত্রির সীমানায়। মুজিব আছে তো তাই আজও মাঝি টান দেয় বৈঠায়, মুজিবের সাথে বাড়ি ফেরে আজও যাত্রীরা নৌকায়। বাড়িতে বাড়িতে বড় হয় শিশু ধুলি মাখা আঙিনায়, মাঠে মাঠে আজও কৃষক মাটিতে বীজ ধান বুনে যায়। আজও শ্রমিকেরা কারখানা কলে জাগে হাতুড়ির ঘায়। মুজিব ছিল তো মুজিব এখনো ওই তাকে দেখা যায়, দেখা যায় ওই দিনের রৌদ্রে রাতের পূর্ণিমায়। আধারের বুকে এখনো আঘাত মুজিবিত করে যায়। মুজিব মরে না, মরেনি মুজিব কোনো বুলেটের ঘায়, বুলেটে পতিত দেহই কেবল অমর সে আত্মায়। মুছে ফেলো মিছে অশ্রু তোমার আজও এই বাংলায়, কুটিরে পাথারে নগরে ও গ্রামে পায়ে পায়ে হেঁটে যায়। অবিরাম হেঁটে চলেছে মুজিব রক্ত চাদর গায়ে। মুজিব মুজিব জনকের নাম এত সহজেই মোছা যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটি কবিতা শুনলাম বঙ্গবন্ধুকে নিবেদিত, যে কবিতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কথা উচ্চারিত হয়েছে, বঙ্গবন্ধুর মানুষের প্রতি ভালোবাসার কথা উচ্চারিত হয়েছে, বঙ্গবন্ধুর জীবনের নানা ছোট ছোট বিষয়গুলো এই কবিতাগুলোর মাধ্যমে আমরা আজকে শুনতে পেয়েছি। আমি আবারও আজকে আমাদের যে আলোচক আছেন গোলাম সারোয়ার, আপনার কাছ থেকে জানতে চাই খুব ছোট করে, যে আপনি যখন বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ করেন, সেটা নীরবে অথবা সরবে, আপনার ব্যক্তিগত অনুভূতি কেমন হয়? ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুকে এইভাবে এখন যেভাবে পাই, সে পাওয়ার আগে আমি একটা স্বীকার করিনি যে আমি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এই কবিতাগুলো বেশি বেশি আমার জীবনানন্দ দাশ আসত। কিন্তু যখন আমার বোধ বুদ্ধিটি পরিষ্কার হলো এবং বিশেষ করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এলেন, তারপরে যে উত্থান পতনের মধ্য দিয়ে যেতে আরম্ভ করলেন, তখন সেই ইতিহাসগুলো আস্তে আস্তে আমার মধ্যে প্রবেশ করতে আরম্ভ করলো। যদিও বঙ্গবন্ধু যখন মারা যায় আমি যথেষ্ট বড়, আরম্ভ করলো এবং ক্রমাগতভাবে আস্তে 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 আমি অনুভব করতে পারলাম এবং আস্তে আস্তে অন্য কবিগুলো জায়গা হারাতে লাগলো আমার কাছে। এবং ওই বঙ্গবন্ধু কবিতাগুলো আস্তে 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 ওর মাঝে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাগুলো জায়গা দখল করতে, পরে আমি অনুভব করলাম একই আমার জায়গায় তো আরেকজন চলে এসেছে। তার মানে কি, মানে এক ধরনের ছন্দের দোলায় আমি দোলায়িত হয়েছি। যেমন আমাদের অন্নদাশঙ্কর রায়ের যে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, এই যে দোলনাগুলো যখন পেতে আরম্ভ করলাম, তখন ওর মধ্যে একটা আবিষ্কারের নেশা উঠে গেল। শুধু পড়া না, একটা আবিষ্কারের নেশা। এবং এখন শেষের দিকে এসে এমন হয়েছে যে উদ্যত করা, উদ্দীপ্ত করা, যুদ্ধ করা, এই জাতীয় কবিতাগুলো আমি এড়িয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর। আমি ব্যক্তিগতভাবে আমি প্রবেশ করছি মানবিকতার জায়গায়। বঙ্গবন্ধুর যে মানবিকতার জায়গায়, যে জায়গাগুলো বললে শিহরণ শুধু না, স্তব্ধ হয়ে যাই, মনে হয় যে ভাষাটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তো এইরকম জায়গাটা আমি একটা উপলব্ধি খুঁজে পেয়েছি নতুন করে। আমি এটাকে খুব উপভোগ করি। আমার মনে হচ্ছে যে আমি আরও কিছু পাবো। এবং যেমন আমাদের এই অনুষ্ঠানে আমাদের সামাদ ভাই বললেন আমার দেখা নয়া চীন, অসমাপ্ত আত্মজীবনী, এই জায়গাগুলো পড়ে পড়ে রোজ নামচা, ওই উপলব্ধিটা, কবিতার উপলব্ধিটা কিন্তু আমি আস্তে আস্তে গ্রহণ করতে পারছি। আমি একটা গন্ধ পাই, এরকম একটা অনুভব হয় আমার কাছে আর কি। জানি না এই ভাষাগুলো যারা লেখেন তারা জানবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি একটা গন্ধ অনুভব করি। এবং আমি বিশেষ করে এই কিছুদিন আগে এই কাহিনী যখন আবৃত্তি করি,
তখন আমি এটা আবৃত্তি হিসেবে আমি পড়ি না, আমি বলতে আরম্ভ করি যে এটা যেন গল্প, এটা যেন আমার ইতিহাসের একটি গল্প, স্মৃতিচারণের একটি গল্প, এবং আস্তে 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 আমি ওর মধ্যে প্রবেশ করি। তো একজন আবৃত্তিকার হিসেবে আমি এই অনুভূতিটা নতুন করে পেয়েছি একমাত্র বঙ্গবন্ধুর কারণে। জানি না এই জীবিতকালে আর এইভাবে কোনো জীবিত মৃত মানুষকে নিয়ে এই অনুভব প্রবেশ করবে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। অনেক ধন্যবাদ গোলাম সারোয়ার, আপনার ব্যক্তিগত অনুভূতির কথা আমরা শুনলাম, এবং আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালি প্রতিদিন বঙ্গবন্ধুকে এভাবেই উপলব্ধি করেন, অনুভব করেন। তার কারণ হচ্ছে যে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, আর বাংলাদেশের জন্ম না হলে আমরা আজকে যে স্বাধীন জীবনযাপন করছি, আমরা যে উন্নত জীবনযাপন করছি, এই জীবনও আমরা যাপন করতে পারতাম না। আমি আজকের গুণীজন ডক্টর মোহাম্মদ সামাদ, কবি মোহাম্মদ সামাদ, তার কাছ থেকে আমি একটু জানতে চাই যে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে হাজার হাজার কবিতা রচিত হয়েছে, এবং আমরা দেখেছি যে তাকে নির্মমভাবে হত্যা করার পর 1975 সালের 15ই আগস্ট কবিরাই প্রথম কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ ধ্বনিত হয়েছিল কবিতার উচ্চারণে। আপনার কি মনে হয় যে এত কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে কেন রচিত হচ্ছে? ধন্যবাদ। আমি আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই মানবতা প্রশ্নে। সেটা হলো যে বঙ্গবন্ধুর একজন শিক্ষক ছিলেন কাজী আব্দুল হামিদ MSc। তিনি গোপালগঞ্জ মিশল স্কুলে একটা সমিতি গঠন করেছিলেন, মুসলিম সেবা সমিতি, এবং এইটা বঙ্গবন্ধু এই মুষ্টি চাল উঠাতেন মুসলমান যে গৃহস্থ তাদের বাড়ি থেকে, এবং এই চাল বিক্রি করে ছাত্রছাত্রীদের পরীক্ষা খাতা কেনা নানাভাবে সাহায্য করা হতো। এটা কিন্তু কত কম বয়সে মানব সেবা শুরু। এবং 7ই মার্চের ভাষণে বলেছেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। এই জায়গাটার মধ্যে চিন্তা করতে হবে যে একজন মানুষ কি পরিমাণ মানুষকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন। পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব তার দরকার নেই। এবং আমি এইটাকে নিয়ে জোড়া লাগিয়েছি আজকে এই যে মানিক মে এভিনিউতে 17ই মে 1981 সালের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আসলেন, আমরা হল থেকে এয়ারপোর্টে গেছি এবং এয়ারপোর্ট থেকে হেঁটে বাসায় গেছি কাক ভেজা হয়ে। তো এখানে তিনি বক্তৃতা দিয়েছেন কিন্তু একইভাবে যে আমি বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এসেছি এবং আমার পিতার প্রতিশোধ দিতে এসেছি, এই শব্দ আছে সেইখানে, কাঁচা শব্দ। তো এই যে বিষয়গুলো এই কবিতার মধ্যে আমরা যে জীবনে দেখেছি, 7ই মার্চের ভাষণ পরের দিন সকালে আমরা আমাদের গ্রামে রাস্তার চৌমাথায় ঘাসের মধ্যে বসে শুনেছি, এবং সেখানে অনেক লোক এসছে, কিন্তু ওই সব শব্দ বন্ধের সাথে তো পরিচিত ছিলাম না। বঙ্গবন্ধু কী বললেন না বললেন এত বুঝি নেই, শেখ সাহেব ভাষণ দিয়েছে, এইটি হলো বড়, ভাষণ দিয়েছে, বাস মানুষ জেগে গেল, একটা নিরস্ত্র জাতি মুহূর্তে সশস্ত্র হয়ে গেল। তো এইসব দেখে দেখে বঙ্গবন্ধু প্রয়াত হন। সেদিন আমি বাজারে কাপড় ইস্ত্রি করতে যাচ্ছি, 2 আনা লাগতো, প্যান্ট শার্ট 2 আনা, শার্ট 2 আনা, প্যান্ট 2 আনা, ইস্ত্রি করতে যাব, এর মধ্যে শুনলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এখানে বসে পড়লাম মাটিতে। তো ফলে এই যে কবিতা লেখা, নির্মলেন্দু গুণ একটা কথা বলেছেন যে একটা গৌরব রেখা আছে কবিতা লেখার মধ্যে, অর্থাৎ কবিতাটা কখন লিখলাম, 75-এর পরে, 75-এর আগে, এবং লেখলো কিনা, বা এখন কত কবি কত কবিতা লিখে, এটা একটা বিভাজন দরকার আছে। বঙ্গবন্ধু ভালোবেসে লিখলো না কবিতাকে কাজে লাগিয়ে অন্য কোনো সুবিধাজন নেওয়ার জন্য লিখলো, এটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে গেছে, এত কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে। তো এটা একটা দিক। আরেকটা হলো বঙ্গবন্ধুর প্রয়াণের পরে তাকে যিনি দাফন করেছিলেন তার বন্ধু, বলো না শেখ আব্দুল হালিম, হ্যাঁ শেখ আব্দুল হালিম, তিনি প্রথম আরবিতে একটি কবিতা রচনা করেন, যেটা নির্মলেন্দু গুণ পরে এটা একটা অন্য লোকের সাথে সহযোগিতা নিয়ে অনুবাদ করেছেন, যে তুমি চলে গেছো, এরকম নানা রকমের সুন্দর একটা কথা। এবং সেটা একটা টিনের মধ্যে তিনি লিখে ঝুলিয়ে দিয়েছিলেন, বন্যা এটা পড়ে গেছিল, পরে তুলে নিয়ে আসছে গুণ। এরপরে গুণ, আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম, যে রক্ত চাইতে আসিনি, রক্ত তোমরা রক্তাক্ত করেছো বাংলাদেশকে, কিন্তু আমি রক্ত চাইতে আসিনি, আমি ভালোবাসার কথা বলতে এসেছিলাম, যে বঙ্গবন্ধু বাংলাদেশকে মানুষকে ভালোবেসেছিল। এই দেশের ফুল পলাশ কত কিছুর কথার মধ্যে আছে, শাহবাগের ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি কানে কানে আমাকে বলে গো, বসন্তের কুকি, আমি যেন কবিতায় বঙ্গবন্ধুর কথা বলি।
শেখ মুজিবের কথা বলি, শেখ মুজিবের কথা বলি। কাজেই এইভাবে আমরা তাদের অনুসরণ করে পরবর্তীকালে আমরা কবিতা লিখেছি। আমার কবিতার লাইন, মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি। তো এইটা যে লিখেছি কিন্তু অনেকে উপলব্ধি থেকে ভালোবেসে স্লোগান দিয়েছি হলের মধ্যে, মুজিব হত্যার পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। সেটাও একটা কবিতার মতোই। ভিয়েতনামে আমি গেছি শুধু এই স্লোগানের কারণে, ভিয়েতনামে একবার যাব, একটা দাওয়াত পেয়েছি, গেছিলাম ভিয়েতনামে। তো সেই জন্যে যারা কবিতা লিখেছেন, সেই শেখ আব্দুল হালিমের প্রতি আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তারপরে হলো নির্বন্ধ গুণ থেকে মহাদেব সাহা, বেলাল চৌধুরী, বা যারা সেই সময়ের, সবাই তো লিখে নেই, শামসুর রহমান, শামসুর রহমানও পরে শামসুর রহমানও কিন্তু পরে, মূলত এরাই। এবং তারপরে এখন তো আর কবিতার মানে, এখন তো কবিতাও লিখে সবাই, কবিতার যে কোনো একটা কারুকাজ আছে, গৌরীপ্রসন্ন মজুমদার, অন্নদা শঙ্কর রায়, এদের খালি এরা কবিতা না। বঙ্গবন্ধু হত্যার পরে তিনি গদ্য লেখা লিখেছিলেন। ইন্দিরা গান্ধী এই লেখা ছাপতে দেয়নি, ওই সময় ছাপা সম্ভব ছিল না ভারতবর্ষে। অন্নদা শঙ্কর রায় লেখা লিখেছিলেন, শোনো একটি মুজিবর থেকে, ওটা তো গদ্য লেখা লিখেছিলেন অন্নদা শঙ্কর রায়। পরে তো এই ছড়া লিখলেন, এটা কবিতা লিখলেন, বিখ্যাত, এখন এটা সব জায়গায় পড়া হয়। কাজেই বঙ্গবন্ধুকে ভালোবেসে বাংলার কবিরা যেভাবে কবিতা লিখেছে এবং অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে কবিতা পড়েছেন তারা, সুতরাং এই এবং একটা বোধ থেকে একটা গৌরব রেখা এখানে রাখতে হবে গুণের ভাষায়, যে কখন লিখলো কবিতাটা, তাতে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালোবেসে লেখা। এখন আমি যেটা বলছিলাম যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে দুইটা ভাষণ, এই যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের রূপান্তরিত হলো, বঙ্গবন্ধু চেয়েছিলেন এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপরে শেখ হাসিনা এসে যে বক্তৃতা দিলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করতে চাই এবং বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আজকে বাংলাদেশ যেমন কবিতায় উঠে এসেছে, তেমনি ফুলে ফলে ধনধান্যে ভরা একটা বাংলাদেশ। এটা এখনকার মানুষ কল্পনাও করতে পারবে না যে এই বাংলাদেশের কি অবস্থা ছিল, কি অভাব ছিল, কত কষ্ট ছিল মানুষের, কোথায় শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না। এখন আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করি, কিন্তু আগে কি ছিল এটা তার দেখে নেই কেউ, এটা আমরা দেখেছি আমাদের ছোটোবেলা থেকে। এটা দেখে দেখে আমি সামাজিক বিজ্ঞানের ছাত্র, সমাজের রূপান্তরটাও আমি অনেক সময় লক্ষ্য করি যে কী ছিল। কারো গায়ে কাপড় ছিল না, একটা গামছা গায়ে দিয়ে থাকতো, খালি গায়ে কাজ করতো। এই নিউ মার্কেটে বা রাজশাহীতে গোল চক্করে বিভিন্ন জায়গায় দেখা যায় যে যারা দিন মজুর হিসেবে কাজ করতে চায়, তাদের পায়ে কি বলবো স্যান্ডেল আছে, শার্ট আছে, একটা মোবাইল হাতে আছে। এই কল্পনার বাইরে আমি যা দেখেছি, হ্যাঁ, মানুষ একটা টিনের ঘর, আমি এটা বলবোই যে জয়ন্ত কুমার চট্টোপাধ্যায় বোধ হয়, ওর একটা প্রথম গ্রামীণ ব্যাংকের উপর রিসার্চ আছে, আমি পিএইচডি করতে গিয়ে বইটা পড়তে গিয়ে দেখি বহু মানুষ লোন নিয়ে টিনের বাড়ি করছে। টিনের বাড়ির নিচে একবার থাকা, একটু মাথা গোঁজা, এটা বাংলাদেশে মানুষের জীবনের স্বপ্ন ছিল, একবার যদি টিনের নিচে থাকতে পারি। আজকে বাংলাদেশ একটা টিনের ঘরময় বাংলাদেশ, তারপরে হাফ বিল্ডিং করা বাংলাদেশ। তারপরেও যাদের থাকার জায়গা নেই, ঘর নাই, ঘরহীন মানুষ, তাদের জন্য প্রধানমন্ত্রী ওর মধ্যে রান্নাঘর, ওর মধ্যে একটা ভাড়ার ঘর, তারপর থাকার জায়গা, পানির ব্যবস্থা, তার মধ্যে থাকে এই মানুষ, তাদেরকে এইভাবে ঘর দেওয়া হচ্ছে মুজিব বর্ষে, হ্যাঁ, বৈদ্যুতিক পাখা, এটা কল্পনা করা যায় না। সুতরাং বঙ্গবন্ধুর স্বপ্ন, যেমন বঙ্গবন্ধু আসলে আমি যেমন লিখেছি মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি, নির্বন্ধ গুণ লিখেছে, কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। সুতরাং এই যে কবি, তাকে নিয়ে কবিতা লেখা এবং তার স্বপ্ন, তার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে বাস্তবায়ন করেছেন, সব কিছুই বলা হচ্ছে যে তিনি রাজনীতির কবি, নিউজউইকে সেই আমেরিকাতে, এখন বলা হচ্ছে শেখ হাসিনাকে উন্নয়নের কবি। আমি শেষ করবো একটা কথা বলে, যদি এর মধ্যে থেকে কেটে দেওয়ার প্রয়োজন হয় তুমি দিও। কবিতা নিয়ে আমি একটা সাক্ষাৎকার দিয়েছি বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার পরে। কবিতা বিষয়টা হচ্ছে এরকম যে এই পাঞ্জাবিটা বা এইটা একটা কিশোরী, মনে হয় একটা নিটোল কবিতা, এই উপন্যাসটা পড়লাম, মনে হয় একটা মহাকাব্য, হ্যাঁ, এই একটা গান, একটা কবিতার মতো, মানুষের চেহারা থেকে শুরু করে যা কিছু আছে সুন্দরের তুলনা হচ্ছে কবিতার সাথে। সুতরাং সেই কবিতা দিয়ে আমরা বঙ্গবন্ধুকে যখন চিত্রায়িত করি, বঙ্গবন্ধুর মনের কথা তুলে ধরি, বঙ্গবন্ধুর স্বপ্নের কথা তুলে ধরি, এর চেয়ে আর সুন্দর কিছু হতে পারে না। কাজী বঙ্গবন্ধু একজন কান্তিমান পুরুষ ছিলেন, মানুষ দেখতেও এরকম যে কান্তিমান পুরুষ, এরকম কান্তিমান পুরুষ
বাঙালি জাতির মধ্যে দ্বিতীয়টি নাই। 6 ফুট 3 ইঞ্চির উপরে লম্বা ছিলেন। কাজেই সেই কান্তিমান পুরুষের যে সৌষ্ঠব, তার যে চেহারার বা তার যে জ্যোতি, তার যে বৈভব, সেগুলো আমরা কবিতার মধ্যে তুলে আনার চেষ্টা করি। তার যে সিংহ হৃদয়, ভালোবাসাময় একটা হৃদয় ছিল, সেগুলো আমরা বলি। কাজেই কবিতায় বঙ্গবন্ধু, আসলে বঙ্গবন্ধুর চেয়েও বড় কবি এই মাটিতে আর কেউ জন্ম নেয়নি। কাজে বঙ্গবন্ধুর প্রতি আমরা কবিতাই শ্রদ্ধা নিবেদন করতে পারি, এবং বঙ্গবন্ধুকে নিয়ে গৌরব রেখার বাইরেও যারা লেখে তাদেরও আমি অভিনন্দন জানাই। কিন্তু বঙ্গবন্ধুর উপর কবিতা রচনা না করে কোনো কবির পক্ষেই বাংলাদেশে তার অস্তিত্ব টিকিয়ে রাখা কিন্তু অত সহজ হবে না। অনেক ধন্যবাদ কবি মোহাম্মদ সামাদ। আপনি অত্যন্ত চমৎকারভাবে কবিতায় যে বঙ্গবন্ধু উঠে এসেছেন নানাভাবে, নানা আঙ্গিকে, নানা সৌষ্ঠবে, সেটি বিশ্লেষণ করলেন। আমাদের দর্শক শ্রোতারা সমৃদ্ধ হলো, আমরা সমৃদ্ধ হলাম। আজকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। যে আবৃত্তি শিল্পীরা আমাদেরকে বঙ্গবন্ধুর নানা আঙ্গিকের আবৃত্তি শোনালেন, তাদেরকেও ধন্যবাদ। বঙ্গবন্ধু মানুষের প্রতি বিশ্বাস রেখেছিলেন। তার কাছে মানুষের ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিক পরিচয় অনেক উপরে ছিল, যার কারণে তিনি মিলিত বাঙালির স্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তার আহ্বানে সাড়া দিয়েই বাংলাদেশের 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধ কোনো সামরিক যুদ্ধ ছিল না, এটি ছিল একটি জনযুদ্ধ। বঙ্গবন্ধু মানুষকে বিশ্বাস করতেন, কেননা তিনি এটি মানতেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বঙ্গবন্ধুকে নিবেদিত শতবর্ষে শত কবিতার আজকের আয়োজন এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।